মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। এখন কি আমরা ওই সৌরভ বাবুকে চা খাওয়ার জন্য বাড়িতে নেমন্তন্ন করব, নাকি উনি ফুল ভালোবাসেন বলে আমি রোজ সকাল সন্ধে ওনার জন্য ফুলের তোড়া বানিয়ে নিয়ে যাব? আহা অনিমা, এমন রাগ করিস কেন? ও কথা বলো না। কেন? তোমার মতো মানুষ আমাকে ডাকতে পারে এ কথা আমি স্বপ্নেও ভাবতে সাহস পাইনি। বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত লেখক সুবোধ ঘোষের জন্ম 14 সেপ্টেম্বর 1909 খ্রিস্টাব্দ, মৃত্যু 1980 খ্রিস্টাব্দের 10 মার্চ। তিনি লিখেছেন অসংখ্য ছোট গল্প ও উপন্যাস। 1976 সালে তাঁর চিত্তচকর গল্প অবলম্বনে প্রখ্যাত পরিচালক বাসু চ্যাটার্জি তৈরি করেন হিন্দি ছায়াছবি চিতচোর। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন তাঁরই লেখা গল্প চিত্তচকর। গল্প পাঠে আমি সৌনক সান্যাল, প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। মধুপুর থেকে চিঠি লিখেছে মীরা। সেজদা, আমার এই চিঠি খুব মন দিয়ে পড়বে। যা লিখছি সেটা খুব ভালো করে বুঝতে চেষ্টা করবে, কারণ আমি যা লিখছি সেটা আমিও খুব ভালো করে বুঝে দেখেছি। বুঝেছি এই একটা ভালো সুযোগ। এই সুযোগ যদি তুচ্ছ করো সেজদা, তবে খুবই ভুল করা হবে। জিবি কনস্ট্রাকশন লিমিটেড নামে ইঞ্জিনিয়ারিং কোম্পানির নামটা শুনেছ নিশ্চয়। এরা গভর্নমেন্টের কাছ থেকে বড় বড় ব্রিজ তৈরি করার কন্ট্রাক্ট নিয়ে থাকে। খবরের কাগজে সম্বলপুরের মস্ত বড় রেলওয়ে ব্রিজের ছবিটা দেখেছ নিশ্চয়। সেই ব্রিজ এই জিবি কনস্ট্রাকশনই তৈরি করেছে। তোমাদের টাউন থেকে 16 মাইল দূরে লালকি নদীর উপরে যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে সেটাও এই জিবিসির কাজ। শুনেছি ওই ব্রিজ তৈরি করতে মোট 1.5 কোটি টাকা খরচ হবে। আমাদের মধুপুরের কাছেও ছোট ছোট কয়েকটা ব্রিজ তৈরি করছে ওরা। কাজ প্রায় শেষ হয়ে এসেছে। জিবিসির ইন্সপেক্টিং ইঞ্জিনিয়ার সৌরভ সরকার এখন মধুপুরেই আছে, কিন্তু আর বেশি দিন থাকবে না। বোধহয় 1 মাসের মধ্যেই চলে যাবে। এবার তার কাজ হলো তোমাদের ওদিকের লালকি নদীর ব্রিজের কাজের ইন্সপেকশন। বোধহয় 1 মাস তোমাদেরই টাউনে থাকবে, তারপর আবার সম্বলপুরের দিকে চলে যাবে। ব্রিজ তৈরির ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশাল স্টাডি করে আর ট্রেনিং নিয়ে দেশে ফিরেছে। আর এই বয়সেই জিবিসির মতন বিখ্যাত কোম্পানির ইন্সপেক্টিং ইঞ্জিনিয়ার হয়েছে। মাইনে 1,500। বয়স অবশ্য 30-এর কম নয়, কিন্তু 35-এর বেশি কিছুতেই নয়। কিন্তু তোমার অনিমার বয়সও যে 30-এর কাছে এসে ঠেকেছে। সৌরভ এখনো বিয়ে করেনি, কিন্তু কথাবার্তা থেকে বুঝতে পারা যায় বিয়ে করতে চায়। কাজেই বুঝতে পারছো তো, এখন তোমার আর চুপ করে বসে থাকলে চলবে না, চেষ্টা করতে হবে। আমার খুব বিশ্বাস একটু চেষ্টা করলেই সৌরভের সঙ্গে অনিমার বিয়ে হয়ে যাবে। মেয়েকে বিয়ে পাশ করিয়েও 3 বছর ধরে শুধু ভাবছো, অথচ কিছুই করতে পারছো না। কলকাতায় গিয়ে যদি কিছুদিন থাকতে পারতে, তবে কোনো ভালো ছেলের খোঁজ হয়তো পেতে, কিন্তু সৌরভের মতন ছেলের খোঁজ পেতে না। কলকাতার মতন কম্পিটিশনের জায়গায় ওরকমের ছেলে ধরবার সাথী তোমার নেই। অনিমার চেয়ে অনেক শিক্ষিতা আর অনেক সুন্দরী মেয়ে সেখানে থই থই করছে। কাজেই এই একটা সুযোগ। তুমি তোমার সেকেলে মতিগতি এখন একটু চাপা দিয়ে রাখো। যে কালে যেমন নিয়ম, সেই নিয়ম মেনেই চলতে হয়, তা না হলে ঠকতে হয়। অনিমার সঙ্গে সৌরভের একটু আলাপ করিয়ে দেবে, সৌরভকে চা খেতে নিমন্ত্রণ করবে। অনিমার চেহারাটা তো সুন্দর আছেই, আমার মনে হয় সৌরভের কোনো আপত্তি হবে না। ভগবানের ইচ্ছায় সৌরভের সঙ্গে অনিমার বিয়েটা হয়ে যাবে বলেই মনে হয়। আর একটা কথা, এটাও একটা সুযোগ।
সৌরভের সঙ্গে অন্তরঙ্গ হওয়ার সুযোগ। টাউনের ভিতরে কিংবা বাইরে সৌরভের জন্য একটা বাড়ি ঠিক করে রাখবে। মাস 2-3 থাকবে সৌরভ। ভাড়া 300 হোক বা 400 হোক, তাতে কিছু আসে যায় না। কিন্তু সৌরভের ইচ্ছা বাড়িটা যেন খোলামেলা হয়, একটা লন আর ফুল বাগান থাকে। চাকর টাকরের ব্যবস্থা করতে হবে না, শুধু একটা মালি ঠিক করে রাখবে। সৌরভের কুক, বেয়ারা, চাপরাশি আর চাকর এখান থেকেই সৌরভের সঙ্গে যাবে। চিঠিটা বৌদিকেও ভালো করে পড়ে শুনিয়ে দিও। বৌদি যেন আর এমন আশা না করেন যে আজকালকার দিনের এমনিতেই ভালো পাত্র পাওয়া যাবে, মেয়েকে কারো সঙ্গে মিশতে দেওয়া চলবে না, এরকম ধারণা যেন মন থেকে বিদায় করে দেন। ভয় পেয়ে তুকুপুকু করলে চলবে না। সৌরভ যদি অনিমাকে সঙ্গে নিয়ে একটু বেড়াতে চায় তবু আপত্তি করবে না, এর মধ্যে অশোভন কিছু নেই। নিবারণবাবু চিঠিটা মন দিয়ে পড়েই শোনালেন, আর অনিমার মা সুহাসিনীও মন দিয়ে শুনলেন। হ্যাঁ গো, তুমি কি বলো? আমি তো বলি ভালো কথাই লিখেছে মীরা। মেয়েটার বয়সও হয়ে যাচ্ছে, আর এদিকে তেমন কোনো যোগাযোগও হচ্ছে না। মীরা যদি একজন যোগ্য পাত্রের সন্ধান করে থাকে তাহলে তার সঙ্গে একবার দেখা করতে তো ক্ষতি নেই। হ্যাঁ, তাই বরং ভালো হবে। তুমি বরং অনিমার সাথে একবার কথা বলো, ওর কি ইচ্ছে সেটাও তো জানা দরকার। অনিমাও মধুপুরের মীরাপিসির একটা চিঠি পেয়েছে। তোমার বাবাকে লিখেছি, কিন্তু তোমাকেও লিখতে হচ্ছে। ভগবানের ইচ্ছে সৌরভের মতন ছেলের সঙ্গে যদি তোমার বিয়ে হয় তবে জানবে সেটা তোমার স্বপ্নেরও অগোচর একটা সৌভাগ্য। কাজেই তোমাকেই একটু সাহস করতে হবে। মনে করো না আমি তোমাকে বেহায়া হতে বলছি। ভদ্রলোকের ছেলের সঙ্গে যেভাবে মিশতে হয় সেভাবেই মিশবে। আজে বাজে কথা যেমন বলবে না, তেমনি আবার একেবারে বুড়ো ঠান্দিদিদের মতন ঠান্ডা কথাও বলবে না। তুমি নিজেই সৌরভকে চা খেতে নেমন্তন্ন করবে। সৌরভ ফুল ভালোবাসে। রোজ সকালে কিংবা সন্ধ্যায় তোমাদের বাগানের ফুল তোড়া করে বেঁধে সৌরভকে পাঠিয়ে দেবে। সৌরভ যদি কোনোদিন বেড়াতে ডাকে তবে নিশ্চয়ই যাবে। আমি গত বছর বহরমপুর থেকে যে বালুচরি শাড়িটা পাঠিয়েছিলাম সেটা মাঝে মাঝে পরবে। ওরকম কুঁজোটি হয়ে আর ভীতু ভীতু চোখ করে হাঁটবে না। সৌরভ যদি গান শুনতে চায় তবে শুনিয়ে দিও। মনে রেখো, তোমার ভাগ্য তোমার হাতে। ভগবানের ইচ্ছায় ভালোই হবে বলে মনে হচ্ছে। সুহাসিনী মেয়েকে জিজ্ঞাসা করলেন, মীরা তোকেও একটা চিঠি দিয়েছে বোধহয়। হ্যাঁ, কি লিখেছে? একগাদা ছাইপাশ লিখেছে। না, ছাইপাশ নয়, যা লিখেছে ঠিকই লিখেছে, তোমার ভালোর জন্যেই লিখেছে। অনিমার গম্ভীর মুখটা আরো গম্ভীর হয়ে যায়। আশ্চর্য! কিসের আশ্চর্য? এখন কি আমরা ওই সৌরভ বাবুকে চা খাওয়ার জন্য বাড়িতে নেমন্তন্ন করব, নাকি উনি ফুল ভালোবাসেন বলে আমি রোজ সকাল সন্ধে ওনার জন্য ফুলের তোড়া বানিয়ে নিয়ে যাব? আহা অনিমা, এমন রাগ করিস কেন? দেখ দেখ, শোন মা, অমন করে ভাবছিস কেন? হয়তো ছেলেটা সত্যি খুব ভালো। হয়তো দেখলি তোরও ওর সাথে বেড়াতে যেতে ভালো লাগছে। তুমিও দেখছি একেবারে নতুন কথা বলছো মা। যে কালের যেমন নিয়ম সেটা মানতেই হয়। তাছাড়া আমাদের অবস্থাও এখন আর আগের মতন নেই। শুধু মস্ত এই বাড়িটা আর কটা চাকর বাকর, আর আছে গালা কুঠিটা। তোর বিয়ের জন্য 5-7 হাজার টাকায় খরচ করবার মতন সামর্থ্য আছে আমাদের। আর এইটুকু সামর্থ্যে কি করে তোর জন্য ভালো পাত্রের সন্ধান করি বল? আমরা যে নিরুপায়। কান্নাকাটি করো না।
আমাদের গালার বাজারও আর সেরকম নেই। 2 বছর আগে এই গাড়িটাকে পর্যন্ত বেচে দিতে হয়েছে। তোর বাবা সারাটা রাত চিন্তায় ঘুমোতে পারে না। কি করে সে সংসার চালাবে, কি করে তোর একটা ভালো ঘরে বিয়ে দেবে, এই নিয়ে সে মানুষটাও দুদণ্ড শান্তিতে নেই রে মা। এই অবস্থায় সৌরভের মতন ছেলেকে পাওয়া যে আমাদের মতন অবস্থার মানুষের কাছে সৌভাগ্য রে মা। সৌভাগ্যটা হলে হয়। হবে না কেন? সৌরভ যদি পছন্দ করে। কেন পছন্দ করবে? সেই কথাই তো লিখেছে মীরা, বুঝতে পারছিস না কেন? অনিমা আবার গম্ভীর হয়ে যায়। বুঝতে পারছি না। সুহাসিনীর মুখটাও যেন একটু করুণ হয়ে যায়। মীরার ইচ্ছা, উপদেশ আর পরামর্শের কথাগুলিকে খুশি হয়ে মেনে নিতে সুহাসিনীরও মনের কোথায় যেন বাঁধছে। খুবই সুখের কথা হতো যদি সৌরভ নিজেই এসে একবার অনিমাকে দেখত আর পছন্দ করে ফেলত। একটা অচেনা মানুষের চোখে পছন্দ ধরাবার জন্য মেয়েটা নিজেই দৌড়াদৌড়ি করবে, কালের নিয়ম হলেও ভাবতে ভালো লাগছে না। কিন্তু 5-7 হাজারের খরচে যেসব ছেলে পাওয়া যায়, আর এ পর্যন্ত যেসব ছেলের খোঁজ পাওয়া গিয়েছে, তাদের একজনও গুণে ও গৌরবে সৌরভের কাছাকাছি দাঁড়াবার যোগ্য নয়। তাই মীরার চিঠির পরামর্শটা মেনে নিতেই ইচ্ছে করছে। সৌরভের জন্য বেশ ভালো একটা বাড়ি ঠিক করে ফেলতে দেরি করেননি নিবারণবাবু। টাউন থেকে সামান্য দূরে হিলকানারি যাবার রাস্তার উপরেই ইউক্যালিপটাসে ঘেরা একটি বাড়ি। সবুজ ঘাসে ছাওয়া লন আছে। লনের দুপাশে স্থলপদ্মের ভিড় নিয়ে 2টো স্কোয়ার আছে। ফটকের থামের গায়ে আইভিলতা আর সারি সারি টবেতে গাজীপুরি গোলাপ। মালি বৃন্দাবন বাগান থেকে সব শুকনো পাতা ঝেঁটিয়ে সরিয়ে দিয়েছে। সৌরভ সরকারও এসেছে। সঙ্গে এসেছে কুক, চাপরাশি, বেয়ারা আর চাকর। সৌরভ যেদিন এলো সেদিন স্টেশনেই উপস্থিত ছিলেন নিবারণবাবু। ট্রেন থেকে নেমে সৌরভই নিবারণবাবুর হাসি ভরা মুখটার দিকে তাকিয়ে প্রশ্ন করেছিল, নমস্কার, আপনি বোধহয় নিবারণ বাবু? হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, তেমন বিশেষ কিছু অসুবিধা হয়নি। সঙ্গে তো এরা ছিলই, এরাই সব জিনিসপত্র গুছিয়ে এনেছে। তা আপনি আবার কষ্ট করে স্টেশনে আসতে গেলেন কেন? কাউকে একটা পাঠিয়ে দিলেই তো হতো। আরে না না, এ আর এমন কি। চলুন যাওয়া যাক। আচ্ছা, বাড়িটা কোন দিকে? এই যে এ হলো বৃন্দাবন। বাগানের দেখাশোনার কাজ ওই করবে। আর এখন বৃন্দাবনই তোমাদের পথ দেখিয়ে বাড়িতে নিয়ে যাবে। আপনাকে অনেক কষ্ট দিলাম নিবারণ বাবু, আপনি এতটা করলেন। আরে না না, তা কেন? এ তো আমার কর্তব্য। তোমরা এবার বেরিয়ে পড়ো, বাইরে ট্যাক্সি ঠিক করা আছে, আমি সন্ধ্যায় আসব। বেশ, আমরা এগোলাম তাহলে। সন্ধেয় দেখা হচ্ছে আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও বাবা। দুটো ট্যাক্সি সৌরভ সরকারের সব জিনিসপত্র আর চাকর বাকরদের তুলে নিয়ে চলে গেল। আগে আগে একটা ট্যাক্সিতে চলে গেল সৌরভ সরকার আর মালি বৃন্দাবন। সন্ধ্যা হবার একটু আগেই অনিমাকে সঙ্গে নিয়ে যখন হিল রোডের বাড়িটার কাছে এসে দাঁড়ান নিবারণবাবু, তখন বাড়ির বারান্দায় একটি চেয়ারের উপর বসে বই পড়ছিল সৌরভ সরকার। সত্যি বড় চমৎকার চেহারা। 35 বছর নয়, এ চেহারায় বয়স 30-এর বেশি হতেই পারে না। সাদা জিনের ট্রাউজার আর সাদা টুইলেট শার্ট পরে আর সাদা চামড়ার স্লিপার পায়ে দিয়ে চেয়ারের উপর বসে আছে একটি চমৎকার, পরিচ্ছন্ন আর স্নিগ্ধ চেহারা। নিবারণবাবুর চোখ দুটো যেন একটা স্নেহাক্ত আগ্রহে চঞ্চল হয়ে চিকচিক করতে থাকে। অনিমাও বালুচরি শাড়ি পরেছে,
কিন্তু বাড়ি থেকে বের হয়ে এই সামান্য আধ মাইলের ছায়াময় রাস্তাটা হাঁটতেও যেন বারবার হোঁচট খেয়েছে। ভয়ানক অপ্রসন্ন দুটো চোখ বারবার যেন ভ্রুকুটি করে কুঁচকে গিয়েছে। দুঃসহ একটা অস্বস্তির নিঃশ্বাস বুকের ভিতরে একটা যন্ত্রণা ছড়িয়েছে। ছি ছি ছি, সৌরভ সরকার হলই বা একটা মস্ত গৌরব আর মস্ত সৌভাগ্য, কিন্তু অনিমার 30 বছর বয়সের প্রাণটা যেভাবে একটা কাঙাল লোভের মতো এগিয়ে যেতে চাইছে না, একটুও ভালো লাগছে না। নিবারণবাবু আর অনিমাকে দেখতে পেয়ে ব্যস্তভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সৌরভ। আরে আসুন আসুন আসুন। নিবারণবাবু হাসেন। না বাবা, আমি তোমাকে বিরক্ত করতে আসিনি। অনিমা কি বলবে তাই শুনে নাও। কে? সৌরভ যেন চমকে উঠে প্রশ্ন করে। এই তো অনিমা, আমার মেয়ে। বিরক্ত বোধ করলেও আপত্তি করতে পারবেন না। আজ সন্ধেবেলা আমাদের বাড়িতে চা খাবেন। সৌরভের বিস্ময়ের চোখ দুটো এবার যেন মুগ্ধ হয়ে হেসে ওঠে। না না, বিরক্ত বোধ করবো কেন, কখনো না। আচ্ছা, নিশ্চয়ই যাব। চলে যান নিবারণবাবু আর অনিমা। যে পথে দুঃসহ অস্বস্তির হোঁচট খেয়ে খেয়ে অনিমার প্রাণটা কোনো মতে হেঁটে এসেছিল, সেই পথেই আবার ফিরে যেতে হচ্ছে। কিন্তু অনিমার সেই অস্বস্তির ভার যেন লজ্জা পেয়ে এই রাস্তারই ধুলোর সঙ্গে মিশে গিয়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। চোখের সেই অপ্রসন্ন ভ্রুকুটি বা কোথায় গেল? বালুচরি শাড়িটাকেও আর কাঙাল লোভের সাজ বলে মনে হয় না, বরং মনে হয় শাড়িটাকে কি বিশ্রীভাবে এলোমেলো করে পরা হয়েছে। যেন ভয় ভয় একটা মেঘ দেখতে গিয়েছিল অনিমা, কিন্তু একটা চাঁদ দেখে ফিরে এসেছে। হিল রোডের বাড়িতে ফুল পাঠাতে ভুল করেনি অনিমা। যাকে দেখবার জন্য মনটা সবসময় উৎসুক হয়ে থাকে, সেও হিল রোড ধরে বেড়াতে বেড়াতে এদিকে এসে গালাকুঠির মালিক নিবারণবাবুর টাউনের বাড়িতে আরও 2 দিন চা খেয়ে চলে গিয়েছে। দেখে আশ্চর্য হয়েছেন নিবারণবাবু, আর বেশ খুশি হয়েছেন সুহাসিনী। মুখচোরা মেয়ে অনিমা 3 দিনের চেনা এই সৌরভের সঙ্গে এক এক সময় যেন নাকে মুখে কথা বলতে থাকে। সেই ভীতু ভীতু অনিমা নয়, এখন যেন একটা ব্যস্ত হাসির অনিমা ঘরের বাইরের বারান্দায় ঘুরে বেড়ায়। সন্ধ্যা হলেই যেন ছটফট করতে থাকে। সাজ সারতে আধ ঘন্টারও বেশি সময় পার হয়ে যায়, তবু অনিমার শাড়ি আর সাজ যেন অনিমার চোখের পছন্দ হয়ে উঠতে পারে না। এরই মধ্যে একদিন নিজেরই চোখে দেখতে পেয়েছেন সুহাসিনী। সৌরভ কিছু বলে গেল নাকি? হ্যাঁ, কি বললে? আজ সন্ধেবেলা ওর সঙ্গে বেড়াতে যেতে বলছে। যা তবে। যাব। সন্ধ্যা হবার আগেই বের হয়ে যায় অনিমা। আজ একাই হিল রোডের বাড়িতে গিয়ে তার সঙ্গে বেড়াতে বের হতে হবে, যার চোখের দিকে তাকিয়ে বুঝতে আর কিছু বাকি নেই অনিমার। শুধু আজকের জন্য এই আহ্বান নয়, চিরকালের জন্য। মীরা পিসিমা যেন মিছিমিছি একটা ভয় দেখিয়েছিলেন, যেন একটা তপস্যার জন্য অনিমাকে প্রস্তুত হতে বলেছিলেন। কিছুই দরকার হয়নি, মুখ খুলে বেহায়ার মতো স্পষ্ট করে একটা কথাও বলতে হয়নি। স্নিগ্ধ হাসির মানুষটার নিজেরই চোখ দুটো বারবার পিপাসিতের মতো অনিমার মুখের দিকে তাকিয়ে কত স্পষ্ট করে সবই বুঝিয়ে দিয়েছে। অনিমার অসার মনটাকে ধন্য করে দিয়েছে। হিল রোডের ওপর একটা দেবদারুর কাছে দাঁড়িয়ে আছে সেই অভ্যর্থনা, সেই সাদা জিনের ট্রাউজার আর টুইলেট শার্ট, পায়ে সাদা চামড়ার শু, চোখ দুটো কালো নয়, কেমন যেন নীলাভ আর নিবিড়। এক এক সময় মনে হয় সেই চোখে যেন নীল আকাশের ছায়া হাসছে। মনে হচ্ছে কিছু সন্দেহ করে রাস্তার উপর এসে দাঁড়িয়ে আছেন। কিসের সন্দেহ? মনে করেছিলেন বোধহয় আমি আসবই না। তা একবার মনে হয়েছিল ঠিকই। কেন? এখানে এসে এই 3 দিনের মধ্যেই এত বড় একটা উপহার পেয়ে যাব, এতটা যে বিশ্বাস করতে সাহসী হয়নি অনিমা।
কোনোদিন কল্পনাও করতে পারিনি যে তোমার মতো মেয়ে আমার মতো মানুষের একটা অনুরোধের কথা শুনে। ও কথা বলো না। কেন? তোমার মতো মানুষ আমাকে ডাকতে পারে এই কথা আমি স্বপ্নেও ভাবতে সাহস পাইনি। হিল রোড ধরে অনেক দূর এগিয়ে যায় অনিমা আর অনিমার ভালোবাসার সৌরভ। রোডটা যেখানে খুব বেশি নিরিবিলি, সেখানে দুজনে হাত ধরাধরি করে হেঁটে যেতেও ভুলে যায় না। মাঝে মাঝে অনিমার গলার উচ্ছল হাসির শব্দ শুনে সড়কের পাশে করঞ্জ গাছের কাক ফুরুত করে উড়ে পালিয়ে যায়। হিল রোড ধরে ফেরবার পথটাও আবছায়াময় সন্ধ্যার মায়ায় ঢাকা পড়ে যেন কল্পলোকের একটা কুহকের পথ হয়ে যায়। সত্যি তো, কোনোদিন কল্পনাতেও অনুভব করতে পারেনি অনিমা মনের মতো সঙ্গীর হাত ধরে পথ চলতে হলে প্রাণটা এমন বিহবল হয়ে যায়। চলো, তোমাকে তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি অনিমা। এখনই পৌঁছে দেবে? ইচ্ছে তো করে না, কিন্তু আজ আর উপায় নেই। কেন? এখনই একবার স্টেশনে যাব। কেন? সাহেব আসবেন বোধহয়। কোথাকার সাহেব? ইঞ্জিনিয়ার সরকার সাহেব। সরকার সাহেব? সে কে? সৌরভ সরকার। তোমার মধুপুরের পিসিমাদেরই তো কিরকমের যেন আত্মীয় হন। অনিমার বুকের ভিতর থেকে দুঃসহ একটা আর্তনাদ যেন গুমড়ে ওঠে। কি বলছো তুমি? কি ভয়ঙ্কর কথা! কি বললে? তুমি কে? আমি হলাম, মানে আমি? কে তুমি? ফুঁপিয়ে কেঁদে ওঠে অনিমা। আমি তো সরকার সাহেবের স্টেনোটাইপিস্ট ক্লার্ক। তোমার নাম কি? ওমা, তাও জানো না? না। এ তো বড় আশ্চর্যের কথা। যতই আশ্চর্যের কথা হোক, বলো, বলে ফেলো, তাড়াতাড়ি বলে দাও। আমি বিনয় দত্ত। তুমি তুমি তাহলে সরকার সাহেব আসবার আগেই? হ্যাঁ, স্টাফ তো আগেই আসে, তারপর সাহেব। কিন্তু আমি যে ব্যাপারটা এবার বেশ স্পষ্ট বুঝতে পারছি অনিমা। কি বুঝেছ? তুমি ভুল করে আমাকেই সরকার সাহেব মনে করে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি অনিমা। তুমি তুমি সব ভুলে যাও। তোমার বাবাকে বলো তিনিও যেন আমাকে ক্ষমা করেন। হিল রোডের সন্ধ্যার আবছায়ার মধ্যে দাঁড়িয়ে অনিমা যেন অদৃষ্টের একটা বিদ্রূপের করুণ ভাষার আক্ষেপ শুনছে। স্টেনোটাইপিস্ট বিনয় দত্তের গলার স্বর যেন আবার ভয় পেয়ে ছটফটিয়ে ওঠে। আমি তোমাকে কথা দিচ্ছি, সরকার সাহেব এলেই তাঁর কাছ থেকে যেভাবেই হোক ছুটি আদায় করে আমি দুদিনের মধ্যেই এখান থেকে চলে যাব। আপনি এখন যান, শিগগির চলে যান। স্টেশনের দিকে চলে যায় বিনয়, আর অনিমা তার বালুচুরি শাড়ির আঁচলটা দাঁতে চেপে আস্তে আস্তে হেঁটে বাড়ি ফিরে যায়। সকালবেলা একটা চিঠি হাতে নিয়ে হাসতে থাকে অনিমা। মধুপুরের মীরা পিসিমা লিখেছেন চিঠিটা। খামের চিঠি নয়, একটা পোস্ট কার্ড। অনিমার কাছে নয়, নিবারণবাবুর কাছেই এই চিঠি দিয়েছেন মীরা। সৌরভ কলকাতা গিয়েছে, বোধহয় 7 দিন পরেই তোমাদের ওখানে পৌঁছে যাবে। সৌরভের স্টেনো ক্লার্ক বিনয়কে বলে দিও যেন স্টেশনে উপস্থিত থাকে। আরে, কার চিঠি পড়ে এত হাসছিস? মীরা পিসিমার চিঠি। কি লিখেছে মীরা? লিখেছেন সৌরভ সরকার এখন কলকাতায় আছেন। তার মানে? তার মানে সৌরভ সরকার এখনো এখানে আসেননি। কি বলছিস পাগলের মতো? পাগলের মতো নয়, পাগল হয়েই বলছি। নিবারণবাবু ব্যস্ত হয়ে ঘরের ভেতর থেকে বের হয়ে আসেন, আর অনিমার মুখটার দিকে আতঙ্কিতের মতো তাকিয়ে থাকেন। কি হলো? সৌরভ সরকারের স্টেনো ক্লার্ক বিনয় দত্ত তোমাদের কাছে ক্ষমা চেয়েছেন। কে বিনয় দত্ত? ওই যে, যাকে সৌরভ সরকার বলে মনে করা হয়েছে, যাকে 3 দিন নেমন্তন্ন করে চা খাওয়ানো হলো। নিবারণবাবু আর সুহাসিনী যেন আর্তনাদ করবারও শক্তি হারিয়েছেন।
যেন একটা হিংস্র কৌতুকের আক্রমণে আহত দুটো অসহায় অদৃষ্ট মাথা হেঁট করে আর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন সুহাসিনী আর নিবারণবাবু। নিবারণবাবুর চোখ দুটো ভিজে গিয়ে আরো করুণ হয়ে ওঠে, আর সুহাসিনীর চোখ দুটো জলে ভেসে যায়। আমাকে এক্ষুনি একবার বেরোতে হচ্ছে। নিবারণবাবু আর সুহাসিনী দুজনেই মুখ তুলে তাকান। সত্যিই যে বেশ সুন্দর করে সেজেছে অনিমা, সত্যি বাইরে যাবে মনে হচ্ছে, কিন্তু কোথায় যাবে? ওরকম অদ্ভুতভাবে হাসছেই বা কেন? কোথায় যাবি? যার কাছে জোর করে পাঠাতে চেয়েছিলে তার কাছে। তার মানে? দেখে আসি সৌরভ সরকার এসেছেন কিনা। বোধহয় এসেছেন। না, এখনই গিয়ে কাজ নেই। এত ভয় পাচ্ছ কেন? মনে হচ্ছে তুমি ভুল করে যত আবোল তাবোল কথা বলে ফেললে। কিচ্ছু ভুল হবে না, কোনো আবোল তাবোল কথা বলবো না। মীরা পিসিমা যা বলে দিয়েছেন ঠিক তাই বলবো। সুহাসিনী আর নিবারণবাবু বেশ কিছুক্ষণ ধরে অপলক চোখ তুলে অনিমার মুখের দিকে তাকিয়ে থাকেন, যেন কালের নিয়মের আরো একটা বিস্ময় দেখছেন। নিয়মটা সত্যিই যে একটা প্রজাপতি। এরই মধ্যে ভুলে গিয়েছে এতক্ষণ কোথায় ছিল আর কোন বনের ফুলের পরাগ পাখায় মেখেছিল। অনিমার হাসিটাও যেন একটা নতুন ব্যস্ততা। কালকের সন্ধেবেলার হাসিটাকে আর সেই হাসির মনটাকেও বোধহয় তুচ্ছ অকেজো ধুলোর মতো একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে অনিমা। সুহাসিনী আর নিবারণবাবুর চোখে একটা আতঙ্ক যেন থমকে রয়েছে। মেয়েটার ভাগ্যটা নতুন আশা নিয়ে আবার একটা নতুন বিদ্রূপের কাছে যাচ্ছে না তো? তোমরা খুবই ভাবছো বলে মনে হচ্ছে। নিশ্চিন্তি হতে পারছি না। কেন? সত্যি করে বল, সৌরভের সঙ্গে দেখা করতেই যাচ্ছিস তো? সত্যি সত্যি সত্যি। নিবারণবাবু কোনো কথা না বলে আবার ঘরের ভেতরে চলে যান। সৌরভকে কি বলবি? যা বলা উচিত, যা বলে দিয়েছেন মীরা পিসি তাই বলবো। চা খেতে নেমন্তন্ন করব। সুহাসিনী যেন কুণ্ঠিতভাবে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। আয় তবে। লনের ঘাসের উপরে বেতের চেয়ারে বসে আছেন সৌরভ সরকার। বেশ দৃঢ় বলিষ্ঠ চেহারার মানুষ, বেশ হাসি হাসি মুখ। গলা থেকে খুলে নেওয়া টাইটাকে কাঁধের উপরে ফেলে রেখেছেন। দাঁতে পাইপ কামড়ে ধরে এক মনে খবরের কাগজ পড়ছেন। ফটকের থামের গায়ে আইভি লতা দুলছে। একবার থমকে দাঁড়ায় অনিমা, যেন একটা মূর্ছার ঘোর হঠাৎ ভেঙে গিয়েছে। তাই হঠাৎ চমকে উঠেছে অনিমা। কেন? কিসের জন্য? কোথায় কার কাছে ছুটে চলেছে অনিমার উদ্ভ্রান্ত ইচ্ছেটা? সত্যি কি সৌরভ সরকারের কাছে কোনো আশা নিয়ে আর অদ্ভুত এক লোভের অভিসারের নায়িকা হয়ে এখানে এসেছে অনিমা? কিংবা সৌরভ সরকারের সঙ্গে দেখা করবার ছুতো করে আর কাউকে দেখতে এসেছে? না, চলে যায়নি। ওই যে এখনো ওই বারান্দার উপরে একটা টেবিলের কাছে বসে আছে সেই ক্ষমা চাওয়া আর আতঙ্কিত আত্মাটা। হাতের পাশে একগাদা কাগজের ফাইল, ছোট টাইপরাইটার মেশিনটাকে প্রায় বুকের কাছে টেনে নিয়ে আর মাথা ঝুঁকিয়ে ব্যস্তভাবে টাইপ করছে। ঠুকঠুক ঠুকঠুক ঠক ঠক শব্দ করে বাজছে টাইপরাইটার, যেন বিনয় দত্ত নামে নিতান্ত একটা কাজের মানুষের পাঁজরা শব্দ করে বাজছে। ওই মানুষ আর কালকের সেই মানুষ এক নয়। মুখ তুলে একবার তাকিয়েছে বিনয় দত্ত, কিন্তু চোখের ওই শান্ত উদাস ভাবটা দেখে মনে হয় অনিমাকে জীবনে কোনোদিন দেখেনি বিনয় দত্ত। অনিমার চোখে ছোট্ট একটা ভ্রুকুটি শিউরে ওঠে। আসুন। ডাক দিয়েছে সৌরভ সরকার। চমকে ওঠে অনিমার আনমনা কৌতূহলের চোখ দুটো। বুঝতেই পারেনি অনিমা। বারান্দার দিকে তাকাতে তাকাতে কখন সৌরভ সরকারের এত কাছে চলে এসেছে অনিমার ছায়াটা। এইবার যেন অনিমার হৃৎপিণ্ডের ভিতরে একটা প্রশ্ন চিৎকার করে ওঠে,
কেন এসেছো, কেন এসেছো? সৌরভ সরকার তো বেশ হেসে হেসে আর বেশ ভদ্র নম্র ভঙ্গিতে ডাক দিয়েছে, কিন্তু অনিমার অন্তরাত্মা এমন অপ্রস্তুত হয়ে যায় কেন? এমন আহ্বান শুনতে পাবে বলে বোধ হয় কল্পনা করতে পারেনি অনিমা। যেন বাবা, মা আর মীরা পিসিমাকে একটা বাজে স্বপ্নের ভুল ধরিয়ে দেওয়ার জেদ নিয়ে এখানে এসেছে অনিমা। যেন একটা পরীক্ষাকে একটু পরীক্ষা করে চলে যেতে হবে। সৌরভ সরকারকে একবার চা খেতে নেমন্তন্ন করতে হবে, তারপর বাবা আর মা দেখতেই পাবেন, আর মীরা পিসিও চিঠি পেয়ে জানতে পারবেন সৌরভ সরকার নিবারণবাবুর বাড়ির চায়ের নেমন্তন্ন শুনে মনে মনে হেসেছে, যেতে ভুলেও গিয়েছে ১,৫০০ টাকা মাইনের মানুষ, এক দেউলে গোছের গালা মার্চেন্ট নিবারণবাবুর মেয়েকে একটু করুণার চোখেও দেখবার সময় পায়নি। ঠিকই, অনিমার মুখের সেই ব্যস্ততার হাসিটাকে ঠিক বুঝতে পারেননি নিবারণবাবু আর সুহাসিনী। সৌরভ সরকারের মতো গৌরবকে তপস্যা করলেও যে নিবারণবাবুর মতো মানুষের মেয়ের কোনো লাভ হবে না, এই সহজ সরল সত্যটাকে পৃথিবীকে বুঝিয়ে দেবার জন্য অনিমা যেন দুঃসাহস করে একটা ভুয়ো অভিসারে এখানে এসেছে। বসুন আপনি। আপনাকে আপনার পরিচয় আর বলতে হবে না, আমি জানি কে আপনি। মীরা বৌদি আপনাদের কথা আমাকে আগেই বলে রেখেছেন। হাসতে চেষ্টা করে অনিমা, কিন্তু হাসিটা যেন একটা এলোমেলো করুণ হাসি। সে করুণ হাসি আরো এলোমেলো হয়ে যায় যখন সৌরভ সরকারের চোখ দুটো বেশ নিবিড় হয়ে অনিমার মুখের দিকে তাকিয়ে থাকে। আপনি এসেছেন, খুবই ভালো লাগছে। ভুলেই গিয়েছে অনিমা, তাই প্রাণপণে স্মরণ করতে চেষ্টা করে। কি যেন বলবার ছিল, কি যেন বলবার জন্য এখানে এসেছে অনিমা। চিঠিতে কি যেন লিখেছিলেন মীরা পিসিমা। সৌরভ সরকার হঠাৎ উঠে দাঁড়িয়ে খুশির স্বরে হাসতে থাকে। চলুন, আপনার বাবা আর মায়ের সঙ্গে দেখা করে আসি। বাবা আর মা দুজনেই বলে দিয়েছেন কি আপনি আজ আমাদের বাড়িতে চা খাবেন। তবে আর দেরি করি কেন? কাঁধের ওপর ফেলে রাখা টাইটাকে ট্রাউজারের পকেটে পুরে দিয়েই ব্যস্ত হয়ে ওঠে সৌরভ সরকার। চলুন চলুন চলুন। ফটকের থামের গায়ে জড়ানো আইবিলতায় যেন ঝোড়ো হাওয়ার টান লেগেছে। পাতাগুলি যেন ছিঁড়ে পড়তে কিংবা উড়ে যেতে চায়। ভয়ানক দুলছে, ভয়ানক কাঁপছে। মনে হয় অনিমার যেন সৌরভ সরকারের উজ্জ্বল খুশির বাতাসটাই ঝড় হয়ে উঠেছে। ফটকটা পার হওয়ার সময় সৌরভ সরকার যেন নিজের মনের খুশির আবেগে বলে ওঠে, ভালোই হলো, ৩-৪টে দিন তেমন কোনো কাজও নেই, খুব কুঁড়েমি করে নেওয়া যাবে। নয়তো আপনাদের বাড়ির চায়ের আসরে বসে, অবশ্য আপনি যদি বলেন তবেই যাব। কি বললেন? আপনি যদি বলেন তবে যাব। যাবেন বই কি, রোজই যাবেন? রোজই সম্ভব হবে না অনিমা। আমার স্টেনো ক্লার্ক বিনয় ছুটি নিয়ে আজই সন্ধ্যার ট্রেনে চলে যাচ্ছে, তাই ৩-৪টে দিন, তার মানে নতুন ক্লার্ক না আসা পর্যন্ত একটু জিরিয়ে নিতে পারা যাবে। রাস্তার পাশের একটা গাছের গায়ে হাত দিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছে অনিমা। যেন মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল, টলে উঠছিল পা দুটো, আর চোখে কিছু দেখতেও পাওয়া যাচ্ছিল না। তাই বিবশ শরীরটাকে সামলাবার জন্য গাছের গায়ে হাতের ভর রেখে দাঁড়িয়ে পড়েছে অনিমা। অনিমা কিছু বলে না, কিছু নয়, কিন্তু মুখ ফিরিয়ে তাকায় অনিমা, যেন পিছন থেকে কেউ অনিমার বালুচরি শাড়ির আঁচলটাকে ধরে হ্যাঁচকা টান দিয়েছে। দেখতে পাওয়া যায় বারান্দার উপরে একেবারে শান্ত ও সুস্থির হয়ে দাঁড়িয়ে আছে বিনয় দত্ত। এদিকেই তাকিয়ে আছে, যেন সত্যিকারের একটা কুহকের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। সৌরভ যা বলে গেল তাতে তো এই ধারণাই করতে হয় যে সৌরভের আপত্তি নেই। হ্যাঁ, আমার ধারণা তাই। আর কত স্পষ্ট করে বলবে? আস্তে আস্তে নয়, বেশ জোরে,
যেন কাউকে শোনাবার জন্যই কথাগুলি বলছেন নিবারণবাবু আর সুহাসিনী। ঘরের ভিতরে বসে অনিমাও শুনতে পায়। শুনেও অনিমার চোখে মুখে কোনো কৌতূহল চঞ্চল হয়ে ওঠে না, কারণ অনিমারও যে তাই ধারণা। চা খেয়ে আর অনেকক্ষণ বসে নিবারণবাবু আর সুহাসিনীর সঙ্গে অনেক গল্প করেছে সৌরভ। যাবার সময় বারান্দায় দাঁড়িয়ে আর বেশ স্নিগ্ধ স্বরে অনিমাকে যে কথাটা বলেছে সৌরভ, সে কথা সুহাসিনী আর নিবারণবাবু ঘরের ভিতরে বসেই শুনতে পেয়েছেন। মীরা বৌদি আমাকে একটা কথা বলেছিলেন অনিমা, কিন্তু থাক, আজ আর বলতে চাই না। এত তাড়াতাড়ি বলে ফেলা বোধহয় উচিত নয়। চলে যায় সৌরভ, আর অনিমা সেই যে ছটফটিয়ে ছুটে গিয়ে ঘরের ভিতরে বসেছে, তারপর এতক্ষণের মধ্যে একবারও বাইরে আসেনি, একটা কথাও বলেনি। চমকে ওঠেন নিবারণবাবু আর সুহাসিনী। ঘর থেকে বের হয়েছে অনিমা, আর কি আশ্চর্য, যেন বাইরে যাবার জন্যই সেজেছে। আজই এই সন্ধ্যায় আবার কোথায় যাবার জন্য মেয়ের মন এত ব্যস্ত হয়ে উঠল? এ কি, কাঁধে কেন মেয়েটা? কি হলো? আমি যাচ্ছি। কোথায়? স্টেশনে। স্টেশনে কেন? বিনয় বোধহয় সন্ধ্যার ট্রেনেই চলে যাবে। চলে যাক না বিনয়। যাবে কেন? বিনয়ের ইচ্ছা, বিনয় চলে যাবে। বিনয়ের কাছে তোর কিসের কাজ? কাজ আছে বই কি, তা না হলে যাবো কেন? কি কাজ? ডেকে নিয়ে আসি। কেন? যাবার আগে এ বাড়ির চা খেয়ে যাক। বিনয় আবার এখানে এসে চা খাবে কেন? তোমাদের মেয়ের সঙ্গে বিনয়ের বিয়ে হবে বলে। কে বললে? আমি বলছি। নিবারণবাবুর মুখের দিকে তাকান সুহাসিনী, তারপর দুজনেই একসঙ্গে অনিমার মুখের দিকে তাকিয়ে থাকেন। কি বলতে চাইছে অনিমা? আজকের সকালবেলার হাসিটাই মিথ্যে, আর এই সন্ধ্যার কান্নাটাই তাহলে সত্যি? আমার আর কিছু বলবার নেই। আমি ভাবছি মীরাকে আমি তবে বোঝাবো কি বলে। একটা চিঠি লিখে জানিয়ে দেবে, ভগবানের ইচ্ছে যা হবার ছিল তাই হলো। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা গল্প চিত্তচকর। গল্প পাঠে সৌনক সান্যাল। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন রূপন দাশগুপ্ত, জয়িত্রী ব্যানার্জি, আর্য জানা, দেবশ্রী দাস চৌধুরী ও শান্তনু দত্ত। পোস্টার ডিজাইন শুভজিৎ সাহানি। শব্দগ্রহণ, ব্যবস্থাপনা ও সাউন্ড ডিজাইন অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। পরিচালনা মনীষ ঘোষ। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।